তিলে তিলে তিলোত্তমা। নমস্কার, তিলে তিলে তিলোত্তমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি 123 নম্বর ওয়ার্ডে। উপস্থিত হয়েছি শ্রী সুদীপ পল্লে মহাশয়ের কাছে। আসুন দাদাকে একটু স্বাগত জানাই। নমস্কার, ট্রাইব টিভির সকল দর্শকদের আগাম নববর্ষের শুভেচ্ছা জানাই। দাদা, আপনাকেও শুভেচ্ছা ট্রাইব টিভির সকল এমপ্লয়ীদের পক্ষ থেকে। প্রথমেই আমরা জানতে চাইবো দাদা, এত ধরনের জীবিকা বা পেশা থাকতে আপনি রাজনীতিকেই কেন বেছে নিলেন এবং কত বছর ধরে আপনি এই জনগণের সেবায় মনোনীত আছেন? না, রাজনীতিকে এটা পেশা হিসেবে বেছে নিইনি। রাজনীতি আমি একদম ছাত্র অবস্থায় জড়িয়ে পড়ি। একদম তখন আমি ক্লাস 8-9-এ পড়ি। তখন বামফ্রন্ট সরকার এইসব এলাকায় মানে তাদের ভয়ে কেউ চোখ তুলে কথা বলতে পারতো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাড়ির পাশে একটা পুকুর ছিল। পুকুরটাকে তৎকালীন কাউন্সিলরের নেতৃত্বে বোঝাই হচ্ছিল। তো আমার বাবা যথারীতি, আমার বাবা বামপন্থী মানুষ ছিলেন, সেই সময় যিনি নির্বাচিত হয়েছিলেন বা হতেন তার সাথে থেকে কাজ করতেন। কিন্তু যখন এই পুকুর বোঝানোর কাজটা করছিলেন, বাবা তার প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার ফলস্বরূপ আমাদের উপরে অত্যাচার নেমে আসে। আমরা 3 ভাই, আমি ছোট। আমার বাবার একটা দোকান ছিল। বাবা রাত্রিবেলা দোকান থেকে ফেরার সময় সিপিআইএম পার্টির দ্বারা অত্যাচারিত হতো দেখতাম। সেই যে একটা অল্প বয়সে বাবার উপর অত্যাচার হচ্ছে দেখে আমরা 3 ভাই রুখে দাঁড়িয়েছিলাম। আমি যেমন পার্টি করি, আমার মেজদাও পার্টি করতো। বড়দা অতটা করতো না, কিন্তু বাবাকে ওই দোকান থেকে নিয়ে আসা যাওয়া আসা করতে করতে আস্তে আস্তে কোথাও আমাদের সাথে, কোথাও সেই দলের কর্মীদের কোথাও একটা ঝগড়াঝাটি, এই সমস্ত হতে হতে আস্তে আস্তে কোথাও রাজনীতিতে জড়িয়ে পড়ি। তখন কংগ্রেস পার্টি 89 সাল কংগ্রেস লোকাল যারা ছিল তারাও আমাদের পাশে দাঁড়ায়। এই করতে করতে আমার মেজদা নিউ আলিপুর কলেজে পড়তো। মেজদা পার্টি আরও সক্রিয়ভাবে করছিল। আমিও তখন আজ 2 বছর বাদে 91 সালে আমি যখন মাধ্যমিক পাশ করে নিউ আলিপুর কলেজে ভর্তি হই। আপনারা জানেন নিউ আলিপুর কলেজ কলকাতার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে বহু আজকের দিনের মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান সবাই ওখান থেকে ছাত্র রাজনীতি করে উঠে এসেছে। তো আমিও তাদের সান্নিধ্য পাই এবং সর্বোপরি আমার নেত্রী মমতা ব্যানার্জি, তার তখন আন্দোলন চলছিল সবুজ বাঁচাও আন্দোলন। রবীন্দ্র সরোবর একজন শিল্পপতির হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, সেই আন্দোলন চলছিল। আমার এখনও মনে আছে, একটা রবিবার আমার নেত্রী আন্দোলনের ডাক দিয়েছিল। সকালবেলা আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম। বাবা বললো, কোথায় যাচ্ছিস? আমি বললাম, কলেজে। বাবা বললো, রোববারও কলেজ? আমি বললাম, না, এই ব্যাপার। বললো, ঠিক আছে। বাবা কোথাও কোনো দিন বাধা দেয়নি যে পড়াশোনা করছো, রাজনীতি করতে হবে না বা এরকম কিছু না। এবং সেই থেকে আস্তে আস্তে প্রতিটা মুহূর্তে নেত্রীর সমস্ত আন্দোলনে, কলেজ রাজনীতি করতে গিয়ে ছাত্র আন্দোলনে প্রতিটা ধাপ পেরিয়ে পেরিয়ে আস্তে আস্তে কোথাও রাজনীতির সক্রিয় কর্মী হয়ে আজকের এই জায়গায় পৌঁছেছে। তার মানে রাজনীতিটা দাদার একটা ভালোবাসার জায়গা, যা বুঝলাম আমরা। তো দাদা, আপনি এই ওয়ার্ডের মানে 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিসেবে কত বছর ধরে রয়েছেন? আমি 2010 সালে নির্বাচিত হই। আমি যেটা বলছিলাম যে ছাত্র রাজনীতি করতাম, অ্যাকচুয়ালি আমি ছিলাম ফুটবলার। আমি কলকাতা লিগে ফুটবল খেলেছি। বাহ। তো সেই সময় খেলাও চলতো, রাজনীতিও চলতো। আমি মনে আছে, আমি সকালবেলা বাড়ি থেকে বেরোতাম, একদম খেলার কিটস নিয়ে বেরোতাম, টিফিন নিয়ে বেরোতাম, কলেজ করতাম, করে নিউ আলিপুর রেল স্টেশনে বসে খাবার দাবার টিফিনটা করে আবার লেকে প্র্যাকটিসে চলে যেতাম। আবার রাত্রিবেলায় প্র্যাকটিস করে মাঝিরহাট স্টেশন হয়ে আবার ফিরতাম। এটা একটা রুটিন ছিল। কিন্তু রাজনীতিটা ঠিক সময় মতন যখন যেরকম দরকার হতো, যেখানে যাওয়া হতো করতাম। এই করতে করতে তারপরে আপনারা নিশ্চয়ই কলকাতার বুকে দুর্গাপুজোর নাম শুনেছেন, বরিশা ক্লাব। আগে ছিল সহযাত্রী ক্লাব। এই সহযাত্রী ক্লাব প্রথমে ছিল এবং 99 সালে এই পার্টির প্রভাবেই বলতে পারেন ক্লাবটা ভেঙে যায়। তখন সহযাত্রী এবং সৃষ্টি দুটো ক্লাব আলাদা হয়ে যায় এবং দুটো ক্লাবই বড় পুজো করতো এবং আমার নেত্রী বিরোধী নেত্রী ছিলেন। সেই সময়
সরকারি দলকে এড়িয়ে গিয়ে বিরোধী নেত্রীকে কোথাও কেউ পুজোয় আমন্ত্রণ জানাবে এরকম ক্ষমতা ছিল না। নেত্রী ভবানীপুর, কালীঘাট এইসব জায়গা এলাকায় ঘুরতো। আর বেহালায় আমাদের সহযাত্রী এবং সৃষ্টি দুটো ক্লাবেই নেত্রী আসতেন আমাদের পুজো দেখতে। সহযাত্রীতে আমি ছিলাম, সৃষ্টিতে আরও যারা ছিল। এবং কোথাও সেই আজ পর্যন্ত নেত্রী সেই আশাটা বন্ধ হয়নি। এই বছরই খালি নেত্রীর পায়ের চোটের জন্য তিনি আসতে পারেননি, কিন্তু সেই ধরুন 98-99 সাল থেকে নেত্রী এই সহযাত্রী এবং সৃষ্টিতে আসতো। এবং এই ক্লাব করতে করতে চলছিল বেশ। এবং 2006 সালে উপনির্বাচনে এই ওয়ার্ডের একটা তৎকালীন যিনি কাউন্সিলর ছিলেন মারা যায়, আমার নাম এসেছিল। কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চ্যাটার্জি আমাকে বলে যে এই অবস্থায় উপনির্বাচনে তুই দাঁড়াস না, এটা পারবি না। তিনি রাজনৈতিক মতাদর্শে অনেক আমার থেকে এগিয়ে, তিনি যেটা ভালো বুঝেছিলেন আমাকে বলেছিলেন। আমার মনে হয় আজকের দিনে সেটা ঠিকই ছিল। এবং আমি সেখান থেকে সরে যাই। আমাকে শোভনদা বলে যে তুই রাজনীতিটা আরও ভালোভাবে কর, যেখানে যেরকম লাগবে, যেরকম যা সাহায্য করবে আর আমি করব। এবং এই করতে করতে আরও এগোই। 6 সালে যেটা সবথেকে ভালো ঘটনা হয়, এই যে সহযাত্রী এবং সৃষ্টি দুটো আলাদা ক্লাব ছিল, আমি সহযাত্রীর শেষ সম্পাদক, সেক্রেটারি। দুটো ক্লাবকে এক জায়গায় বসিয়ে বরিশা ক্লাব নতুন নাম দিয়ে দুটো ক্লাবকে এক জায়গায় হয়। সারা কলকাতায় এরকম কোথাও নেই যেখানে ভাঙার পর আবার এক জায়গায় হয়েছে, সব জায়গায় ভেঙে যায়। আমি সেই জায়গা থেকে দুটো ক্লাবকে এক করে বরিশা ক্লাব নাম দিয়ে নেত্রীর আশীর্বাদ নিয়ে, এবং একদম নেত্রী সেটা একদম তার নজরে থেকেই এই কাজটা হয়েছিল। তখন আমি পৌর প্রতিনিধি ছিলাম না, সাধারণ একজন দলীয় কর্মী। ভরসা ছিল নেত্রীর, বিশ্বাস ছিল, সেই জায়গায় আমি করি। এবং 10 সালে তার প্রমাণস্বরূপ যখন নির্বাচনে এই ওয়ার্ড 47 সাল থেকে সিপিআইএম পার্টিরই ছিল। এখানে আমাদের যারা দাঁড়াতো তারা 2-3 বার করে একজন পরাজিত হয়ে যেত। তো 10 সালে যখন প্রার্থী খোঁজা হচ্ছিল, শোভন চ্যাটার্জি তখন আমার নাম বলে নেত্রীর কাছে, এবং নেত্রী এক কথায় রাজি হয়ে যায়, বলে হ্যাঁ ও ভালো ছেলে, ও পুজো আচ্ছা করে, ওর সাথে অনেক ছেলেপুলে আছে, ও পারবে। এই যে পারবে, নেত্রীর যে বিশ্বাস। এবং মমতা ব্যানার্জি চৌরাস্তার মোড়ে এসে মিটিং করেছিল আমাদের জন্য, এবং সেই মিটিংয়ে পাবলিকের সামনে বলেছিল যে আমি ওকে দিলাম একটা বাচ্চা ছেলে, ও পারবে, আপনারা ওর ওপর ভরসা রাখবেন। এবং বিশ্বাস করবে না, যে ওয়ার্ড আমরা 50 বছরে কোনো দিন জিতিনি, সেই ওয়ার্ড আমি 73 ভোটে সেই ওয়ার্ড 10 সালে প্রথমবার জিতে গেছি। একটা একটা ইতিহাস বলতে পারো। দাদা, এই যে সুদীর্ঘ 13-14 বছর ধরে এই ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন, একনিষ্ঠভাবে পালন করছেন, তো যখন 13 বছর আগে প্রথম এই ওয়ার্ডে নির্বাচিত হলেন, তখন এই ওয়ার্ডের ঠিক ছবিটা কেমন ছিল? কি কি চ্যালেঞ্জেসের থ্রু দিয়ে আপনার এই রাজনীতিতে আসতে হয়েছে? 10 সালে যখন নির্বাচিত হই, বা মানুষের কাছে যখন নির্বাচিত হওয়ার জন্য দুয়ারে দুয়ারে গেছিলাম, সেই সময় যে মানুষকে একটা কথা বলেছিলাম যে এই ওয়ার্ড ধরুন 40-50 বছর ধরে যারা শাসন করেছে, এই ওয়ার্ডের উন্নয়নের জন্য, কোনো ডেভেলপমেন্টের জন্য কোনো কাজ করেনি। আপনারা একটা জানবেন, এইটা কলকাতার বরিশা অঞ্চল। এখান থেকে সাবর্ণ রায়চৌধুরীরা লর্ড ক্লাইভকে বসে কলকাতা বিক্রি করেছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই ওয়ার্ডে, আমার ওয়ার্ডের ঠিক উল্টো দিকেই সাবর্ণপাড়া বা সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ি। সেই জায়গায় দাঁড়িয়ে 10 সালে আমি যখন নির্বাচিত হই, তখন এখানে মানুষ বাঁশের সাঁকো দিয়ে রাস্তা পারাপার করতো, এবং একটা দুটো নয়, প্রায় 8 থেকে 10টা বাঁশের সাঁকো ছিল। এবং আমি সেই জায়গায় এসে প্রথম 8খানা বাঁশের সাঁকো ভেঙে মানুষের যাবার রাস্তা করে দিয়েছিলাম। সেই সময় এই ওয়ার্ডে পানীয় জলের সমস্যা ছিল, সেই সময় এই ওয়ার্ডে জল জমার সমস্যা ছিল, খোলা ড্রেন চারিদিকে।
মানুষ যখন আশীর্বাদ করে তারপরে আমি প্রথম 5 বছর সেইটাকে টেম্পোরারি সলিউশনের দিকে আমি চলে গিয়েছিলাম। কারণ দেখুন, জল জমার সমস্যা একবারে সপ্তাহ হবে না। আমি ওয়ার্ডে প্রায় সেই সময় থেকে 12খানা পাম্প লাগিয়ে যাতে বর্ষায় জলগুলো না জমে সেই ব্যবস্থা করেছিলাম। খাবার জলের সমস্যা ছিল, প্রায় 8 থেকে 9খানা ডিপ টিউবওয়েল বসিয়েছি প্রথম 5 বছরে। কেন, মানুষকে তো একটা আমি জিতে এসেছি, কিছু তো তাকে সলিউশন দিতে হবে। লাইট এখানে প্রায় ওই বাল্ব আর টিউব জ্বলতো, সেটা আজকে পুরো ওয়ার্ডের 99% এলাকায় এলইডি লাইট লেগে গেছে। আর এই যে জল জমা বা খাবার জলের সমস্যা বলেছি, সেইটা প্রথম 5 বছর এইভাবে আমি সমাধান করার চেষ্টা করি এবং 15 সালে আবার নির্বাচিত হই এবং সেইখান থেকে আস্তে আস্তে এগুলো পার্মানেন্ট সলিউশনে যাই। আপনারা আজকে জানবেন আমাদের এই বোরোতে টোটাল আমি এখন বোরোর চেয়ারম্যান, সেই নেতৃত্ব দিয়ে যে কাজটা হচ্ছে তাতে টোটাল বোরোতে কেআইপির প্রজেক্টের কাজ হচ্ছে, যেখানে ড্রেনেজ এবং জলের সমস্যা মেটানোর জন্য আমরা সেই কাজগুলো করছি। এবং গত বছর মানে এই বছরের শুরুতেই আমরা চড়িয়াল যে খাল ছিল সেইটাকে বুঝিয়ে পুরো ড্রেনেজ আউটলেট তৈরি হয়েছে এবং তার গান্ধী রোড ক্রসিংয়ে একটা পুরো ড্রেনেজ পাম্পিং স্টেশন উদ্বোধন করেছি মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে। এই মেন যে কানেকশানগুলো প্রত্যেকটা শেষের দিকে আগামী ফেব্রুয়ারি বা মার্চে এই মেন যে কানেকশানের কাজটা শেষ হয়ে গেলে কলকাতা কর্পোরেশন থেকে আমরা মহানগরীকের নেতৃত্বে আবার একটা টাকা আমরা অমৃত বা ইউডি যে ফান্ড থেকে আমরা রেডি করেছি, যেখান থেকে যে এই যে মেন যে কানেকশানগুলো হলো তার থেকে যে বাইলেন কানেকশান, একটা মেন ড্রেন হয়ে গেল কিন্তু প্রত্যেকটা বাইলেন তো তার সাথে জুড়তে হবে, সেই কানেকশানের কাজও শুরু হয়ে যাবে। আচ্ছা, একদম আপনি যদি প্রপার কলকাতার যে ড্রেনেজ সিস্টেম, যে প্রত্যেকটা আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ, একদম সেই কাজের দিকে আমরা প্রায় 50 থেকে 60% এগিয়ে গেছি। যেগুলো বাইলেন কানেকশান সেগুলোও শুরু হবে। এর পাশাপাশি আমি এই আজকের এই বছরে যে এখানে আছি, এখানে 2খানা জলের রিজার্ভার বানিয়েছি। একটা গত 7 দিন আগে মহানগরীকেই আমরা যেখানে কথা বলছি ঠিক এর পাশেই জলোচ্ছ্বাস নামে একটা জলের রিজার্ভার আমরা উদ্বোধন করেছি, মহানগরী করেছে, যেখান থেকে আমাদের এই চড়িয়াল খালের যে অংশটা সেটাকে মধ্যিখানে রাখলে আমাদের ওয়ার্ডে 2টো ভাগ। চড়িয়াল খালের রাইট সাইডে আমাদের এই ভুবনমোহন রায় রোড, রামচন্দ্রপল্লী, রাহা কলোনি, গোপাল কলোনি, এদিকে বোসপাড়া, বাইলেন, সন্তোষ রায় রোড, এই সমস্ত এলাকার জলের সমস্যা আমরা মিটিয়ে দিতে পেরেছি। দাদা, এই এলাকাটা ঠিক কতটা বড় বলছি। আর যেটা আর একটা রিজার্ভার সেটা আমাদের তৈরি হয়ে গেছে, পাম্প লেগে গেছে। কেআইপি প্রজেক্টে সারা জোকায় আমাদের, আমি যে বললাম চেয়ারম্যান হিসেবে যে কাজ হচ্ছে, সেখানে আমাদের টোটাল জোকাতে প্রায় 9খানা এরকম রিজার্ভার হচ্ছে। গার্ডেন ডিস থেকে একটা মানে লাইন চলে এসে সেটা মেন রিজার্ভারে পৌঁছে গেছে। আগামী ফেব্রুয়ারিতে হয়তো জোকা সমগ্র অঞ্চলে প্রায় 9টা এরকম জলের রিজার্ভার উদ্বোধন হবে। আমার ওয়ার্ডেও চুয়ারবনে যে আর একটা রিজার্ভার হয়েছে সেটা উদ্বোধন হবে, তখন পুরো টোটাল ওয়ার্ডের জলের সমস্যাটা মিটে যাবে। এই একটা বড় কাজ। এর পাশাপাশি আমরা যেখানে বসে আছি ঠিক পাশেই আমাদের কমিউনিটি হল আছে, আবাহন কমিউনিটি হল। সেটা আজকের দিনে কলকাতার সবথেকে বড় মানে সরকারি বা কর্পোরেশনের আন্ডারে কমিউনিটি হল। এটা G+4 বিল্ডিং আছে। এখানে অ্যাট এ টাইম 2টো বিয়ে বাড়ি একসাথে চলতে পারে, আলাদা লিফট, আলাদা গেট, সমস্ত ব্যবস্থা। মানে কলকাতার মহানগরিক এখন কোথাও কমিউনিটি হল বানালে তিনি আধিকারিকদের বলে আগে ওই কমিউনিটি হলটা দেখে এসে ওইভাবে বানাবে। এটা আমাদের কাছে একটা গর্বের, একদম মডেল কমিউনিটি হল আমাদের কাছে গর্বের। এছাড়াও বিভিন্ন কাজ আমি বলতে থাকলে সারাদিন চলে যাবে। আমার যেটা সবথেকে ভালো মানে যে আগে বারে বারে বলতে হয় যে আগের যে সরকার ছিল তারা কোথাও প্রত্যেকটা জায়গায় দখলদারি রাজনীতি চালিয়ে গেছিলো, সেইগুলোকে উদ্ধার করতে গিয়ে আমি আজকে কলকাতা কর্পোরেশনকে নয় করে প্রায় 300 থেকে 400 কাঠা জমি 300 থেকে 400 কাঠা জমি উদ্ধার করেছি, যেখানে
আমার চুয়ারবন বলে যে জায়গাটা আছে যেখানে জলের রিজার্ভার হয়েছে, ওর পাশে প্রায় কেএমডিএ থেকে মানে আরবান ডেভেলপমেন্ট দপ্তর থেকে বানাচ্ছে বাংলার বাড়ি প্রজেক্ট, যেখানে আপনারা জানেন টালি নালার কাজ হচ্ছে, টালি নালা সংস্কার হচ্ছে। সেখান থেকে প্রায় ২৫০০ মানুষকে উচ্ছেদ করা হবে। সেই উচ্ছেদ হওয়া মানুষের ১৫০০ মানুষকে ওই জায়গায় বাংলার বাড়ি প্রজেক্টে বাড়ি দেওয়া হবে। সেই কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে এত জমি উদ্ধার করছি সেই জায়গায় বাংলার বাড়ি হচ্ছে। এছাড়া আমরা এই জেমস লংয়ের ধারে কম্প্যাক্টার স্টেশন বসিয়েছি। এখান থেকে এই যে জমিটা আমরা উদ্ধার করছি, এই যে আবাহন কমিটি, এটাও মানে দখল হয়ে গেছিলো, ওর পাশে থানা হবার জন্য আমরা জায়গা দিয়েছি। এরকমভাবে প্রসেসে অনেক কিছু চলছে। এবং এই দখলদার হঠাৎ গিয়ে একটা কোঅপারেটিভের জায়গা ছিল, রেশন দোকান কোঅপারেটিভ ছিল, যেটা ওই রকম দখল হয়ে গেছিলো, সেটা উদ্ধার করে আমার কাউন্সিলর বা পৌর প্রতিনিধি হিসাবে অনেক কাজ করেছি। কিন্তু সবথেকে যেটা প্রায়োরিটি বা সবথেকে ভালো লাগার কাজ, যে এই উচ্ছেদটা করার পরে আমাকে লায়ন্স ক্লাব যোগাযোগ করেছিল যে ওরা একটা ব্লাড ব্যাংক বানাতে চায়। আমি তখন ওই জায়গাটা লায়ন্স ক্লাবকে দিই। আজকের কাউন্সিলর হিসেবে গর্ব করে বলতে পারি যে কোনো ১৪৪টা ওয়ার্ডে কোথাও কোনো কাউন্সিলর ব্লাড ব্যাংক বানাতে পারে। রাস্তাঘাট, লাইট, জল সবাই করেছে, কিন্তু একটা কাউন্সিলর হিসেবে একটা ব্লাড ব্যাংক তৈরি করা এলাকায়, এটা আমার কাছে, আমাদের এই তারাতলা থেকে কাকদ্বীপ পর্যন্ত এরকমভাবে ব্লাড ব্যাংক খুব কম আছে। মানে প্রাইভেটে নেই বললেই চলে, সরকারি জায়গা থাকলেও প্রাইভেটে নেই। তো সেই জায়গায় মানুষ যখন আমার কাছে আসে, দাদা একটা কার্ডের জন্য, আমি যখন ব্লাড ব্যাংককে বলে দিই, তখন কোথাও মনে হয় যে একটা সত্যি কিছু কাজ করতে পেরেছি। এটা একটা ভালো লাগার জায়গা। অসাধারণ। দাদা একটু যেটা জানতে চাইছিলাম, আপনার এই ওয়ার্ডটা তো মনে হচ্ছে খুবই বিস্তৃত, মানে কত? এটা ভোটার প্রায় ৪০,০০০-এর কাছাকাছি, জনসংখ্যা ধরলে আরও বেশি। এবং এটা আমাদের এই বেহালায় মানে তৃতীয় বৃহত্তম ওয়ার্ড বলতে। আচ্ছা আচ্ছা। তো দাদা এই ওয়ার্ডের আপনি তো বিভিন্ন ধরনের ভালো কাজ করে ওয়ার্ডকে মডেল ওয়ার্ডের দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন, অনেকটাই নিয়ে যেতে পেরেছেন। কিন্তু এই যে আমরা জানি বর্ষাকাল বা সারা বছরই কম বেশি জল জমা, তাই থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া যে ধরনের রোগগুলো হয়, সেই রোগগুলো প্রতিরোধের ক্ষেত্রে আপনার ওয়ার্ড কতটা ইকুইপড? এবং ডেঙ্গুতে তো আমরা আগে দেখেছি, আমি নিজেও দেখেছি ছোটোবেলায় আমার পাড়ায়, আমার বাড়ির পাশে আমার একজন মারা গেছিলো। মানে তখন সেইভাবে অ্যাওয়ারনেস ছিল না। আজকের দিনে আমরা মহানগরীকের নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা জায়গায় আমরা পরিষ্কারের দিকে নজর দিচ্ছি। কিন্তু সবথেকে বড় প্রবলেম যেটা হলো, আমরা যতই চেষ্টা করি, মানুষ যদি নিজেকে না বদলায়, সেই জায়গাটা কোথাও একটু প্রবলেমের জায়গায় থাকে। আমরা চেষ্টা করছি সেখান থেকে কিভাবে এগুলোকে রিকভারি করা যায়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি আমরা ৯০% জায়গায় পরিষ্কারের রাখতে পেরেছি। কিন্তু কিছু ফাঁকা জমি পড়ে থাকে, সেইখানটা একটু অসুবিধা হয়, নিয়মকানুনের দিকে অসুবিধা হয়। কারোর প্রাইভেট ল্যান্ডে আমরা ঢুকতে গেলে অনেক রকম আইন মেনে কাজ করতে হয়। আর মানুষের কোথাও একটা যেন অধিকার যেন ফাঁকা জমি থাকলেই ময়লা ফেলে দেয়। এইটা যতক্ষণ না বন্ধ হবে, একদম সব কিছু মুশকিল আছে। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানুষকে পাশে নিয়ে সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দাদা এই সুদীর্ঘ সময় আপনার তো করোনার মতো বিপদও আমাদের সবার জীবনে এসেছে 2020-তে। সেই সময় তো আপনি একইভাবে পৌরপিতা ছিলেন। সেই সময় আপনি কিভাবে এবং আপনার টিম কিভাবে জনগণের ভালো করেছে, জনগণকে হেল্প করেছে? করোনা আমার জীবনে, এই যে রাজনৈতিক বা জনপ্রতিনিধি হিসেবে কাজ করছি, করোনা আমি যদি কোথাও কোনো দিন বই লিখতে পারি, এটা আমি একটা দলিল হিসেবে লিখে যেতে পারবো। কেননা এইরকম অভিজ্ঞতা মানব সভ্যতায় কোথাও কোনো দিন ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে আছে, আমরা প্রথম 2-10 দিন 15 দিন মানে হতবাগী হয়ে গেছিলাম যে কীভাবে কি করব। আস্তে আস্তে নিজেদেরকে কোথাও করে নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। আপনারা জানেন কলকাতায় প্রথম যিনি শহীদ হয়েছিলেন, বিপ্লবকান্তি দাশগুপ্ত, স্বাস্থ্য দপ্তরের উনি অফিসার ছিলেন, তিনি আমার বাড়ির পাশেই থাকতেন। এবং তিনি যখন মারা গেলেন তখন মানে সেই কি বলবো, আমরা অথই জলে একটা করোনার বাড়ি, একটা কেউ আমাদের কনজারভেন্সি স্টাফ ঢুকতে চাইছে না, কেউ স্প্রে করতে চাইছে না,
এই জায়গা থেকে আমাদের লড়াইটা শুরু হয়। আমি নিজে দাঁড়িয়ে ওই বাড়িতে ঢুকে, যাতে আমার কনজারভেন্সি স্টাফেরা ভয় না পায়, আমি নিজে ওই বাড়িতে ঢুকে দাঁড়িয়ে সেই বাড়ি স্প্রে করি এবং কাজ শুরু করা যায়। এবং তারপর থেকে প্রত্যেকটা দিন সকালবেলায় লোকজন তো বেশি ডাকতে পারতাম না, ওই কনজারভেন্সি স্টাফদের নিয়ে 2-1জনকে ডেকে কোথায় কীভাবে কী হচ্ছে, কোন বাড়িতে অসুস্থতা কিছু হয়েছে, এরকমভাবে নানান রকমভাবে আমরা চেষ্টা করতাম সেগুলোকে খোঁজ নিয়ে সেগুলোকে। এবং তখন এমন একটা স্টেজ, প্রত্যেকটা নিয়মকানুন এমন বাধা থাকতো যে প্রবলেম হতো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা সুবিধা ছিল, আমি এই ওয়ার্ডে আজকের আমার একটা নেটওয়ার্ক আছে, যে এখানে প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এবং এটা করোনার আগেই আমাদের তৈরি ছিল এবং আমরা জানতাম না যে করোনার সময় এটা কাজে লাগবে। এবং এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা নন পলিটিক্যাল গ্রুপ, এক একটা পাড়া এক একটা পার্ট, সেখানে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ জানাতো। এবং সেইটাতে করোনার সময় আমাদেরকে মানুষ জানাতে থাকলো কার কি প্রয়োজন, কোথায় কি অসুবিধা, এরকমভাবে আসতো আমাদের কাছে। কেউ ফর্দ দিয়ে দিত, চাল ডাল একদম মুদিখানার বাজার থেকে শুরু করে নানান রকম। কেউ বলতো সকালবেলায় দুধটা একটু তাড়াতাড়ি পাঠালে ভালো হয়, মানে এইরকম অভিজ্ঞতা এগুলো। এবং আমাদের ছেলেরা সেগুলোকে গিয়ে, এবং বিশেষ করে যেগুলো করোনা এফেক্টেড হয়ে যেত সেই বাড়িগুলোকে বেশি করে আমরা নজর দিতাম। সেই বাড়িগুলোতে আমরা বলতাম ছেলেদেরকে যে তোমরা বাজারটা করে দেবে, যদি পয়সা ওনাদের থেকে নিতে যদি না নেওয়া যায়, কারণ তখন সেই পয়সাটাও মানুষ ধরতে ভয় পেত। সেই জায়গায় বলতাম পরে নেবে, 15-20 বাদে, 1 মাস বাদে তার সাথে যোগাযোগ করে পয়সা নেবে, সবটা হিসাবটা রেখে দেবে, ওনাকেও পাঠিয়ে দেবে, একটা সুন্দর সিস্টেমে চলতো। এই করে চলছিল। তার মধ্যেখানে আবার আমফান এসে গেল। তার আগে বলি, মানে করোনার শুরুতেই আমি প্রায় 40,000 মাস্ক নিয়ে এলাম, নিয়ে এসে ওয়ার্ডের প্রত্যেকটা অঞ্চলে আমি সেইটাকে বিতরণ করলাম। নিজে কিছু জায়গায় গেছি, ওয়ার্ডের ছেলেদেরকে দিয়ে দিয়ে অল্প অল্প ছেলে পাঠিয়ে, যাতে কোথাও ভিড় না হয়, করোনা যায়, এইভাবে শুরু করলাম। এবং প্রায় 30,000 কেজি চাল কিনেছিলাম। 30,000 কেজি চাল, আমি জানি না অনেক এমএলও কিনেছিল কিনা। আমার এই আবাহনে বসে প্যাকিং হতো, আর আমরা প্রত্যেক দিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতাম চাল, একটু ডাল, একটু আলু, এরকমভাবে পৌঁছে দিতাম। তার সাথে শুরু হলো যখন করোনা একটু বাড়তে থাকলো, এই টেস্টিংয়ের ব্যাপার। আমি বারবারই বলছি যে কর্পোরেশন বা রাজ্য সরকার তখন রেডি ছিল না প্রত্যেকটা প্রোটোকল বা নিয়মের। আমরা এক একটা অসুবিধায় পড়তাম। বিশেষ করে আমি একটা ঘটনা বলি, তখন করোনা মারা গেলে ধরুন ডাক্তার যদি না দেখে ডেথ সার্টিফিকেট কেউ লিখতো না। এইরকম একটা সিচুয়েশন একদিন পড়লাম যে একজন মারা গেছে, তার ছেলে হসপিটালে করোনা রোগী ভর্তি আছে, বাড়িতে বয়স্ক বাবা মারা গেছে, বাড়িতে বৌমা আছে, 2টো বাচ্চা আছে, আর কেউ নেই। তার আত্মীয় স্বজনরাও কেউ আসছে না এই বডিটাকে বের করবে। সকালবেলা 6টার সময় আমি খবর পেলাম। আমি তারপরে সেই পাড়ায় গিয়ে দাঁড়ালাম, গলির মুখে দাঁড়িয়ে আছি, পুলিশ এসছে। কিন্তু বেলা 9টার থেকে টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে কর্পোরেশন এখনও কিছু করলো না, এখনও বডি পড়ে আছে। বেলা 10টা বেজে গেলে এখনও কিছু করলো না, বেলা 11টা বেজে গেলে, এরকম ঘন্টায় ঘন্টায় ব্রেকিং নিউজ দিচ্ছে। আর আমরা বুঝতে পারছি না কোথা থেকে এরকম নিউজটা পাচ্ছে। আমরা পাড়ার মোড়ে দাঁড়িয়েছি, বডিটা পাড়ার ভিতরে একটা বাড়িতে পড়ে আছে, কেউ ঢুকছেও না, বেরোচ্ছে না, কিরকমভাবে একটা সিচুয়েশান। আর এরকম করতে করতে বেলা 12টার সময় দেখলাম একটা বাড়ির ব্যালকনিতে একটা সাংবাদিক, কোনো একটা চ্যানেলে, সেবাটা ওই ক্যামেরা লাগিয়ে ওখানে বসে আছে, আর প্রত্যেক মুহূর্তে ওখান থেকে নিউজগুলো সেই চ্যানেলে দিয়ে দিচ্ছে, আর তারা ওই রকম ফলাও প্রচার করছে। আমি যখন মহানাগরিকের সাথে যোগাযোগ করি, মহানাগরিক ববিদা আমাদের অতীন ঘোষ আমাদের এমআইসির সাথে যোগাযোগ করে, সেই সময় অতীন ঘোষ আমাকে বলে যে ওইটা লোকাল ডাক্তার দিয়ে কোথাও ডেথ সার্টিফিকেট করিয়ে দিতে হবে, তুই পারবি? আমি বললাম হ্যাঁ, করিয়ে দেবো। ডাক্তার এবার ফোন করতে, ডাক্তার ভয় পাচ্ছে, বলছে আমি বডি দেখলাম না, কীভাবে লিখবো। তখন আমি আবার অতীনদাকে ফোন করি। অতীনদা বললো আমি স্বাস্থ্য দপ্তর নবান্নে কথা বলেছি, তার সমস্ত প্রোটোকল আমরা কালকেই ঘোষণা করব। এবং আপনারা দেখেছেন তখন নবান্ন থেকে সিএম পরের দিন কি তারপরের দিন ঘোষণা করেছিল যে স্পটে না গেলেও ডাক্তাররা ডেথ সার্টিফিকেট লিখতে পারবে, কিছু একটা প্রোটোকল দিয়েছিল। এইটা প্রথম ঘটে আমার ওয়ার্ডে, এবং এই সমস্ত জানাজানির পরে, এবং সেখান থেকে আমরা ডাক্তার সার্টিফিকেট জোগাড় করি, ওই সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সিস্টেম থেকে অ্যাম্বুলেন্স আছে, সেই বডি আমরা উদ্ধার করি।
ঘড়ির কাঁটা বলছে আজ সময় এখানেই শেষ, কিন্তু পরবর্তী এপিসোডে আবার ফিরবো, কথা রইল। তিলে তিলে তিলোত্তমা।